তো বন্ধুরা আলটিমেটলি 489 দিন পর কিন্তু জয় পেল ভারতীয় ফুটবল দল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই তারা কিন্তু শেষ ম্যাচ জিতেছিল 2023 সালে আর কি নভেম্বর মাসের দিকে, নভেম্বরের দিকটাতে কুয়েতের মাটিতে গিয়ে হারিয়েছিল সেই 1-0 গোলে, মনবীর সিংয়ের গোলে। তো তারপরে কিন্তু 2024টা পুরোপুরি তারা কোনো জয় পায়নি। তো বলতে গেলে 2025-এ অবশ্যই তারা ফার্স্ট ম্যাচ মালদ্বীপের এগেনস্টে জয় দিয়ে শুরু করলো। দীর্ঘ 489 দিন পর কিন্তু তারা জয় পেল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এবার অনেকেই বলবে যে মালদ্বীপ শক্তিশালী টিম নয়, মালদ্বীপকে হারিয়ে এতটা লাফানো উচিত নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও একমত যে মালদ্বীপকে হারিয়ে এতটা লাফালাফি করা উচিত নয়। কিন্তু মালদ্বীপ হচ্ছে এমন একটা টিম, তারা হচ্ছে বাংলাদেশ এর যে প্লেয়িং স্টাইল তাদের সঙ্গে প্রায় অনেকটা মিল রয়েছে। প্লাস তার পাশাপাশি অবশ্যই আমরা বলতেই পারি যে 2024 সাল আমাদেরকে কিন্তু শিখিয়ে দিয়ে গেল যে কোনো দলকে ছোট করে দেখতে নেই, কোনো দলকে আন্ডারস্টিমেট করতে নেই। তো আন্ডারস্টিমেট করলে তোমার পরিণতি কী হতে পারে সেটা 2024 সাল পুরোপুরি ভারতীয় ফুটবলকে দেখিয়ে দিয়ে গেল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এক্ষেত্রে আমরা বলি প্লেয়িং ইলেভেন সম্পর্কে, তো প্লেয়িং ইলেভেনের আগে আমরা অবশ্যই ইনজুরি নিয়ে চলে যাব, যেখানে অবশ্যই স্কোয়াড অ্যানাউন্স করার আগেই কিন্তু আনোয়ার আলীর ইনজুরি হয়ে গিয়েছিল। তারপরে স্কোয়াড অ্যানাউন্স করার পরে কিন্তু ক্যাম্প শুরু হওয়ার সময় আশিস রায় কিন্তু ইনজুরিতে পড়েন সেই মোহনবাগানের হয়ে লাস্ট গেম খেলার পরে। তো তারপরে লালেনজুয়েলা ছাংতে কিন্তু ক্যাম্প থেকে বাদ পড়েন। তার পাশাপাশি মনবীর সিং কিন্তু ফেরত চলে যান এবং আজকের ম্যাচ চলাকালীন কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজ অ্যাসিস্ট করার পরেই তিনি আর কন্টিনিউ করতে পারলেন না, উঠে গেলেন। তো দেখা যাক কী হয়। সেই জায়গায় আমাদের আর কি অপশনাল প্লেয়ার রয়েছে, কিন্তু ব্র্যান্ডনের মতো অতটা ক্রিয়েটিভিটি হয়তো দিতে পারবে না। তো দেখা যাক ব্র্যান্ডন ফার্নান্ডেজ বাংলাদেশ ম্যাচের আগে কামব্যাক করতে পারেন কি না। তো রিপোর্টস কি বলেন ব্র্যান্ডন ফার্নান্ডেজের, যে ইনজুরিটা কতটা গুরুতর বা ইনজুরিটা কত দিনের মধ্যে সারতে চলেছে সেই ব্যাপার আমরা রিপোর্ট পেলেই কিন্তু আপডেট দিয়ে দেব। তো এর পাশাপাশি অবশ্যই আমরা যদি এবার টিম নিয়ে কথা বলি, সেখানে 4-2-3-1 ফরমেশানে গিয়েছিলেন কিন্তু কোচ মানোলো মার্কুয়েজ রোকা, যেখানে কিন্তু গোলকিপারে ছিলেন বিশাল কাইত এবং 4-এর ডিফেন্সে ছিলেন কিন্তু ভালপুইয়া ছিলেন, তার পাশাপাশি মেহতাব সিং, তারপরে রাহুল ভেকে এবং সুভাশিস বোস ছিলেন এবং দুটো সিডিএম ছিল কিন্তু আয়ুষদেব ছেত্রী এবং হচ্ছে সুরেশ সিং ওয়াংজাম। তো আপুইয়া জিকসনের মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রেখে আয়ুষদেব ছেত্রীকে চান্স দিয়েছে কোচ মানোলো মার্কুয়েজ রোকা। এটা কিন্তু একটা ভালো সাইন বলাই চলে। এবং তার পাশাপাশি হচ্ছে লিস্টন কোলাসো এবং নাওরেম মহেশ সিং কিন্তু দুটো উইংয়ে এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ অ্যাটাকিং মিডফিল্ডে ছিলেন এবং স্ট্রাইকারে অবশ্যই সচরাচর সুনীল ছেত্রী ছিলেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মানোলো মার্কুয়েজ রোকা কিন্তু ইয়ং প্লেয়ারদেরকে চান্স দিয়েছে, মেন টিমের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে কিন্তু আজকে রেস্ট দিয়েছে, মানে বেঞ্চে রেখেছে। যেমন আপুইয়া, তারপরে জিকসন সিং, তারপরে বলতে গেলে সন্দেশ জিঙ্গন, এরকম অনেক প্লেয়ারদেরকে কিন্তু তার কোচ বাইরে রেখেছিল আজকের প্লেয়িং ইলেভেনের। তো বন্ধুরা এই জায়গা থেকে অবশ্যই আমরা যদি কথা বলি, এক্ষেত্রে উইংয়ে কিন্তু দুরন্ত খেলছিল কিন্তু আজকের ভারত, যেখানে লিস্টন কোলাস এবং মহেশ সিং খেলছিল দুটো উইংয়ে। তো দুটো উইং কিন্তু খুবই সচল ছিল এবং লিস্টন কোলাসও সেই লেভেলের খেলেছে আজকের, কিন্তু আগুন ঝরিয়েছে জাস্ট মাঠের মধ্যে। এবং মহেশ সিংও কিন্তু কম যায়নি, মহেশ সিংও উল্টো দিক থেকে কিন্তু খুবই ভালো খেলেছে। তো এর পাশাপাশি কয়েকজনের কথা না বললেই নয়, সেখানে আয়ুষদেব ছেত্রী রয়েছে কিন্তু মানে আয়ুষ ছেত্রী কিন্তু বুঝতেই দেয়নি যে এটা তার ডেবিউ ম্যাচ ন্যাশনাল টিমের জার্সিতে, সে কিন্তু বুঝতেই দেয়নি। মানে আপুইয়া জিকসন সিংয়ের মতো প্লেয়ারদেরকে বেঞ্চে রেখে আয়ুষকে দিয়ে স্টার্ট করিয়েছিল কোচ, এবং কোচ যে ভরসাটা করেছিল তার উপর সেই ভরসার যোগ্য দাম দিয়েছে এবং আয়ুষদেব ছেত্রী কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছে এই ম্যাচে। তো তার ফার্স্ট ম্যাচ কোনো রকমভাবেই দর্শকদেরকে বা তার যে সতীর্থ খেলোয়াড় ছিল তাদেরকে বুঝতেই দেয়নি। তো বলতে গেলে খুবই ভালো খেলেছে। এর পাশাপাশি বরিস সিং, তারপরে অভিষেক সিং দেখেমও ভালো খেলেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই রাহুল ভেকের যে গোলটা এসছে কিন্তু দুরন্ত একটা গোল এসছে রাহুল ভেকের। তো রাহুল ভেকে বলতে গেলে মানে ফ্রি ছিল, সেখান থেকে জাম্প, যে লেভেলের জাম্পটা করেছে এবং এই গোলটার পরে কিন্তু দুটো গোল হয়ে গেল রাহুল ভেকের ইন্টারন্যাশনাল জার্সি গায়ে। তো দুরন্ত একটা জাম্প এবং সেখান থেকে হেডার ফিনিশ দুরন্ত। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে হচ্ছে
আমরা আরেকজনের কথা বলবো, বিশাল কাইত। তো বিশাল কাইত কিন্তু মানে পুরো দেশ চাইছিল যে বিশাল কাইত একটা অ্যাটলিস্ট চান্স পাক। ফাইনালি বিশাল কাইত চান্স পেলো এবং ক্লিন শিট রাখলো। তো ক্লিন শিটের কথা যদি বলি, লিটারালি বিশাল কাইত কিন্তু আর কি অতটা আর কি থ্রেটের মুখে পড়তে হয়নি আজকের। তো মেন থ্রেটটা হবে কিন্তু 25শে মার্চ বিশাল কাইতের। তো অতটা হচ্ছে আজকের থ্রেটের মুখে পড়তে হয়নি, সব শট ব্লক করেছে ডিফেন্ডাররা। উল্টো দিকে বিশাল কাইতের কাছে মানে কম করে হলে 2-3টে মতো শট গিয়েছে, সেগুলো বিশাল কাইতকে অতটা থ্রেটের মুখে পড়তে হয়নি। তো এর পাশাপাশি আমরা যদি গোলগুলো সম্পর্কে কথা বলি, তো রাহুল বেকের গোলটা সম্পর্কে বলেই দিলাম। তো রাহুল বেকে আউটস্ট্যান্ডিং খেলে মানে গোলটা করেছে আর কি, এবং ডিফেন্সে বেশ ভালো পারফরমেন্স করেছে। তো লিস্টন কোলাসও কিন্তু বলতে গেলে যে গোলটা করেছে, দারুণ একটা গোল সেই জায়গা থেকে। তো হেডার সেখান থেকে এবং গোল। তো উল্টো দিকে সুনীল ছেত্রীর গোলটাও কিন্তু শেষ মুহূর্তে, মানে সবাই চাইছিল যে এই ম্যাচটা আমরা জিতে গেছি, বাট সুনীল ছেত্রী একটা স্ট্রাইক করুক। তো ফাইনালি সুনীল ছেত্রী হেডার থেকে একটা গোল করে। সেই জায়গা থেকে মহেশ কিন্তু ক্রসটা ভালো করেছিল এবং সেই বলটা ফারুকের ফিনিশ করার দরকার ছিল, কিন্তু ফারুক ফিনিশ করতে পারেনি। বলটা কিন্তু ওই সাইডে চলে গিয়েছিল এবং লিস্টন কোলাসও চেস করে বলটা কিন্তু নিয়ে রিসিভ করেছিল। তারপরে কিন্তু বলতে গেলে লিস্টন দুরন্ত আর কি হচ্ছে ক্রসটা রাখলো এবং সেখান থেকে সুনীল ছেত্রীর আউটস্ট্যান্ডিং একটা হেডার এবং গোল, যেটা সচরাচর আমরা দেখে থাকি সুনীল ছেত্রীকে গোল করতে এবং দারুণ সেই হেডারের মাধ্যমে গোলগুলো করতে। তো এর পাশাপাশি অবশ্যই আমরা যদি বলি যে সেলিব্রেট করি সুনীল ছেত্রী গোল করেছে, কিন্তু এরপরে আর কি সুনীল ছেত্রীর পরে কে? সুনীল ছেত্রী তো এখন মানে 40 বছর প্রায় হয়ে গেছে। সুনীল ছেত্রী তোমার সেই 2005-এ ডেবিউ করেছিল, এখনও অবধি আর কি 20 বছর কন্টিনিউ করলেন। তো আরও সুনীল ছেত্রী কিন্তু আরও 20 বছর কন্টিনিউ করতে পারবেন না, কিংবা যখন দরকার হবে এরকমভাবে ডেকে নেওয়া যাবে না সুনীল ছেত্রীকে। তো সুনীল ছেত্রী একটা পরিকল্পনা মানে বিকল্প ভাবতে হবে আমাদের ম্যানেজমেন্টকে। তো আইএসএলে তোমাদের বিদেশি খেলোয়াড় খেলানো হচ্ছে স্ট্রাইকার পজিশনে, তুমি আইএসএলটাকে বাদ দাও। আইএসএলে তাও রয়েছে ইরফান ইয়াদবাদ, রয়েছে ডেভিড, রয়েছে ইস্ট বেঙ্গলের। তো তাদেরকে দিয়েও যদি না হয়, সেক্ষেত্রে তুমি একে দাও, তোমার আই লিগে যে আইজওয়াল এফসির ডেভিড রয়েছে, আরও আই লিগে অনেক ডিজার্ভিং প্লেয়ার রয়েছে। তো তাদেরকে দিয়ে কিন্তু একটা সিস্টেমের মধ্যে কাজ করাতে হবে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সিস্টেমের মধ্যে কাজ করালে কিন্তু খুবই ভালো হবে। তো সুনীল ছেত্রী এখন হচ্ছে হয়তো হার্ডলি কটা ম্যাচ, সুনীল ছেত্রী হয়তো আর কয়েকটা ম্যাচই খেলবেন, তারপরে কিন্তু আবার অবসর নিয়ে নেবেন। তো এবং দরকার পড়লে আবারও সুনীল ছেত্রীকে ডেকে আনা যাবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো একটা সিস্টেমের মধ্যে একটা কি দুটো স্ট্রাইকারকে সেট করে নেওয়া দরকার এই মুহূর্তে। তো বন্ধুরা, এর পরবর্তীতে বাংলাদেশ ম্যাচ 25শে মার্চ। তো ম্যাচটার জন্য কিন্তু প্রিপেয়ার হতে হবে ন্যাশনাল টিমকে। তো আজকের যেমন খেললো সেই ধারাটা অব্যাহত রাখলে হয়ে যাবে, বিকজ যে দুটো টিম আর কি, বাংলাদেশ এবং মালদ্বীপ, তো দুটো টিম কিন্তু আর কি সেম প্লেয়িং স্টাইলে খেলে। এবং উল্টো দিকে কিন্তু হামজা চৌধুরী রয়েছেন। হামজা চৌধুরী হয়তো একটা হাই প্রোফাইল খেলোয়াড়, ইংল্যান্ডের মানে বয়সভিত্তিক দলে খেলেছে, প্লাস তার পাশাপাশি তোমার ইংল্যান্ডেও বলতে গেলে শেফিল্ড ইউনাইটেডে খেলছে বর্তমানে, তার আগে লেইস্টার সিটিতে খেলেছে। তো বলতে গেলে বেশ ভালোই খেলোয়াড় তিনি, হাই প্রোফাইল একজন খেলোয়াড়। তো তাকে কিন্তু আর কি নজরে নজরে রাখতে হবে। তো সেই সম্পর্কে আর কি অ্যানালাইসিস ভিডিও খুব শীঘ্রই আসছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর